আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন আগে আমি জেমস বন্ডের একটা মারাত্মক অ্যাকশন মুভি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। গল্পটা অনেকেরই অনেক ভালো লেগেছিল, তাই আজকে জেমস বন্ডেরই নতুন আরেকটা মিশন, আরও একটা অ্যাকশন মুভি নিয়ে হাজির হয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা ইতালিতে অবস্থিত লেক গার্ডা দেখতে পাই, যেটা দূর থেকে খুবই শান্ত আর সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু সেই লেকের কাছেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝে চলছিল এক ভয়ঙ্কর মৃত্যুর খেলা। উপত্যকায় গাড়ির ইঞ্জিনের ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল। গাড়ির ভেতরে রয়েছে ব্রিটিশ সিক্রেট সার্ভিস MI6-এর এক বেপরোয়া আর সাহসী এজেন্ট জেমস বন্ড। সে যতটা চালাচ্ছিল ততটাই ভয়ঙ্কর। তার ঠিক পেছনে দুটো কালো আলফা রোমিও গাড়ি ছায়ার মতো লেগে আছে। সেগুলোতে থাকা শত্রুরা তাদের মেশিন গান দিয়ে বন্ডের গাড়ির উপরে এলোপাথারি গুলির বৃষ্টি ছুটছিল। বন্দুকের গুলিগুলো গাড়ির বডি ভেদ করে যায়, কাঁচ চুরমার হয়ে যায়, কিন্তু বন্ডের চেহারায় ভয়ের কোনো চিহ্নই ছিল না। তার চোখ একদম শান্ত আর নির্ভীক ছিল। বন্ড তার অসাধারণ ড্রাইভিং স্কিল ব্যবহার করে শত্রুদের একেবারে নাজেহাল করে ফেলে। তাদের গাড়ি খাদে পড়ে চুরমার হয়ে যায়, আর বন্ড তার ভাঙাচোরা গাড়ি নিয়ে সিয়েনা শহরের পুরনো আর সরু একটা গলিতে এসে পৌঁছে যায়। সেখানে একটা গোপন সেফ হাউসের ভেতরে গিয়ে বন্ড তার গাড়ির ডিকি খোলে। ভেতরে বাধা অবস্থায় রয়েছিল MI6-এর সবচেয়ে বড় শত্রু মিস্টার হোয়াইট। আগের মিশনে বন্ড এই গাদ্দারকে মেরে ফেলেনি, বরং ইচ্ছে করেই তাকে জ্যান্ত ধরেছিল। কারণ মিস্টার হোয়াইট কোনো সাধারণ অপরাধী ছিল না, বরং সে এমন একজন সিক্রেট অর্গানাইজেশনের সদস্য ছিল যার কাগজপত্রে কোনো নাম বা অস্তিত্বই ছিল না। কিন্তু এদের লিঙ্ক পুরো দুনিয়াতেই ছিল, আর এই ভয়ঙ্কর সংগঠন ছায়ার আড়ালে লুকিয়ে পুরো দুনিয়াতে আতঙ্কের ব্যবসা করত। সন্ত্রাসবাদীদের কোটি কোটি টাকার ফান্ড দেয়া থেকে শুরু করে রাতারাতি যে কোনো দেশের সরকার বানানো বা ফেলানোর ক্ষমতা এদের হাতের মুঠোয় ছিল। বন্ড ভেবে নিয়েছিল যে মিস্টার হোয়াইটকে টর্চার করে তার অর্গানাইজেশনের সকল গোপন তথ্য বের করে নেবে। কিন্তু তার ধারণাও ছিল না যে কিছুক্ষণ পরে সেখানে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা কেউ ভাবেওনি। তো যাই হোক, সেফ হাউসের ভেতরে MI6-এর চিফ আগে থেকেই বন্ডের জন্য অপেক্ষা করছিল। তাদের সাথে তাদের অস্ত্রধারী বডিগার্ডেরাও প্রস্তুত ছিল। জেমস বন্ড প্রথমবারের মতো কোনো শত্রুকে জ্যান্ত ধরেছে, আর এটা দেখে এর চেহারায় একটা স্বস্তি ছিল। তো যাই হোক, পরের মুহূর্তেই পরিবেশ বেশ থমথমে হয়ে যায়, কারণ আর বন্ড মিলে মিস্টার হোয়াইটকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। তারা ভেবেছিল যে মৃত্যুর ভয়ে হোয়াইট ভেঙে পড়বে আর সিক্রেট অর্গানাইজেশনের সকল গোপন তথ্য তাদের কাছে ফাঁস করে দেবে। কিন্তু হোয়াইটের চেহারায় কোনো ভয়ের ছাপও ছিল না। সে তাদের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি হাসে, আর পরের মুহূর্তেই বলে যে তোমরা কি সত্যি এটা মনে করো যে তোমরা আমাকে আটকাতে পারবে? আমাদের সংগঠন কতটা বড় তোমাদের ধারণাও নেই। আমরা বাতাসের মতো সব জায়গায় উপস্থিত থাকতে পারি। হোয়াইট এই কথা বলতে বলতে হঠাৎ রুমের ভেতরে দাঁড়িয়ে থাকা এর সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড মিচেল নিজের বন্দুক বের করে আর সোজা তার সাথের গার্ডকে গুলি করে দেয়। তার মানে মিচেল নিজেও ছিল হোয়াইটের অর্গানাইজেশনের সদস্য। তো এখন পরের সেকেন্ডে মিচেল তার বন্দুক এর দিকে তাক করে, কিন্তু বন্ড বিদ্যুৎ বেগে লাফ দিয়ে মিচেলের উপরে হামলা করে আর তার বন্দুক ছিনিয়ে নেয়। গাদ্দার মিচেল জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়, আর বন্ড এক মুহূর্ত দেরি না করে নিজের বন্দুক লোড করে আর মিচেলের পেছনে দৌড় লাগায়। সেফ হাউস থেকে বের হয়ে দুজনেই সোজা সিয়েনার রাস্তায় চলে আসে, যেখানে বিখ্যাত ঘোড়দৌড়ের খেলা পালিও চলছিল। হাজার হাজার মানুষের ভিড় আর পাগলের মতো ছুটতে থাকা ঘোড়ার মাঝে মিচেল এলোপাথারি ফায়ার করতে থাকে। সে ভেবেছিল যে এই ভিড়ের মধ্যে বন্ডকে ফাঁকি দিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সে বন্ডের পাগলামি সম্পর্কে কিছুই জানতো না। বন্ড তাকে ছাদের উপর আর সরু গলিতে কোনো ক্ষুধার্ত বাঘের মতো ধাওয়া করে আর শেষমেশ গুলি করে তাকে মেরেও ফেলে। বন্ড যখন ফিরে সেফ হাউসে আসে তখন দেখতে পায় মিস্টার হোয়াইট সেখান থেকে পালিয়ে গেছে। MI6-এর জন্য এটা কোনো ভয়ঙ্কর ধাক্কার চেয়ে কম ছিল না। কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের বডিগার্ড মিচেল, যে কিনা 8 বছর ধরে ছায়ার মতো তার সাথে ছিল, সে আসলে শত্রুদের একজন স্লিপার এজেন্ট ছিল। MI6-এর ফরেন্সিক টিম সাথে সাথে মিচেলের বাড়ির প্রত্যেকটা কোণা তল্লাশি করে, আর খোঁজাখুঁজি করার সময় তারা গোপন লকার থেকে কিছু মার্ক করা বিল অর্থাৎ চিহ্নিত নোট খুঁজে পায়। আসলে এগুলো সেই টাকাই ছিল যেগুলো আগের মিশনে বন্ডকে লাশ
আশিফের সঙ্গে পোকার খেলার জন্য দেয়া হয়েছিল। MI6 এই নোটসগুলোর মাঝে একটা বিশেষ ট্র্যাকিং চিপ লাগিয়েছিল যাতে টাকাগুলোকে যেখানেই থাক না কেন ট্রেস করা যায়। আগের পার্টের শেষে মিস্টার হোয়াইট এই সকল টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, তো এখন ওই চিপ লাগানো টাকাগুলো MI6কে মিস্টার হোয়াইটের অর্গানাইজেশন পর্যন্ত পৌঁছাতে সাহায্য করতে পারে। MI6-এর টেক এক্সপার্টেরা সাথে সাথে কাজে লেগে পড়ে, আর যখন ওই নোটসগুলো স্ক্যান করে ট্রেস করা হয় তখন এক চমকে দেবার মতো তথ্য তাদের সামনে চলে আসে। তারা জানতে পারে যে হাইতি দেশের পোর্ট আও প্রিন্স শহরের একটা ব্যাংকে এই মুহূর্তে একদম একই রকম চিহ্নিত নোট ট্রান্সফার করা হয়েছে, আর ওই ব্যাংক অ্যাকাউন্টটা এডমন্ড স্লেট নামের কারো নামে রয়েছে। এর সোজা অর্থ এটাই দাঁড়ায় যে এডমন্ড মিস্টার হোয়াইটের ওই অর্গানাইজেশনের একটা ঘুঁটি ছিল, আর হয়তো তাকে কোনো বিশেষ আর ভয়ঙ্কর কাজের জন্য এই টাকাগুলো পাঠানো হয়েছিল। এটা MI6-এর জন্য অনেক বড় একটা সূত্র ছিল। এডমন্ড স্লেটের মাধ্যমে ভয়ঙ্কর সংগঠনের শেকড় পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল। সাথে সাথে বন্ডকে এডমন্ডকে ধরার মিশন দিয়ে দেয়, কিন্তু সেই সাথে তাকে কড়া নির্দেশনা দেয় যেন সে নিজের আবেগ কন্ট্রোলে রাখে আর যে কোনো মূল্যে এডমন্ডকে জ্যান্ত ধরে নিয়ে আসে। বন্ড এই মিশন পাওয়ার সাথে সাথে হাইতিতে চলে যায়। পোর্ট আও প্রিন্স শহরের কড়া রোদের মাঝে সে একটা সস্তা হোটেলে পৌঁছায়। তার পাওয়া তথ্য অনুযায়ী এডমন্ড ওই হোটেলের 325 নাম্বার রুমে ছিল। বন্ড চুপচাপ 325 নাম্বার রুমে ঢুকে পড়ে, কিন্তু এডমন্ড সেখানে ছিলই না। বন্ড এই পুরো রুম তল্লাশি করার জন্য সামনে এগোতেই যাবে, তখনই হঠাৎ করে দরজার পেছনে লুকিয়ে থাকা এডমন্ড ধারালো ছুরি দিয়ে বন্ডের উপরে প্রাণঘাতী হামলা করে দেয়। কিন্তু বন্ড খুব দ্রুত নিজেকে সামলে নেয় আর নিজেকে এই হামলা থেকে বাঁচিয়ে নেয়। পরের মুহূর্তে এই দুজনের মাঝে এক ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর বন্ড এডমন্ডকে যে কোনো মূল্যে জ্যান্ত ধরতে চায়। কিন্তু এডমন্ড কোনো হিংস্র জানোয়ারের মতো বেপরোয়া হয়ে গিয়েছিল, তাই বন্ড বাঁচার চেষ্টা করতে গিয়ে ভুলবশত মারাত্মক আঘাত করে ফেলে, যার কারণে এডমন্ড সেখানে মারা যায়। এডমন্ডের কাছ থেকে বন্ড একটা ব্রিফকেস পায়, যেটা নিয়ে সে চুপচাপ হোটেল থেকে বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই তার পাশে একটা ছোট্ট ভিন্টেজ গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে একটা মেয়ে বসা ছিল, যে কিনা বন্ডের হাতে ব্রিফকেস দেখে তাকেই এডমন্ড ভেবে নিয়েছিল। মেয়েটা বন্ডকে বলে গাড়িতে ওঠো। বন্ড নিজেও কিছু না বলে এগিয়ে যায়, আর রাস্তায় মেয়েটা বন্ডকে বলে যে ব্রিফকেসটা খোলো। বন্ড যখন সেটা খোলে তখন ভেতরকার দৃশ্য দেখে সে একেবারে চমকে যায়। আসলে ওই ব্রিফকেসের ভেতরে একটা বন্দুক রাখা ছিল, আর সেই সাথে ওই মেয়েটারই একটা ছবি রাখা ছিল, যে মেয়েটার সাথে বন্ড এখন বসে আছে। তার নাম আসলে ক্যামিল ম্যান্টিস ছিল। বন্ডের এটা বুঝতে একেবারেই দেরি হয় না যে আসলে এডমন্ড একজন প্রফেশনাল হিটম্যান ছিল, আর তাকে এই মেয়েটা অর্থাৎ ক্যামিলকেই মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, যার বিন্দুমাত্র ধারণা ক্যামিলের নিজেরও ছিল না। ক্যামিল যখনই ব্রিফকেসে নিজের ছবি আর বন্দুক দেখতে পায় তার রক্ত একেবারে গরম হয়ে যায়। সে কোনো কিছু না ভেবেই সাথে সাথে বন্ডের উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু বন্ড দ্রুত নিজেকে বাঁচিয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে পড়ে। ক্যামিল ধুলো উড়িয়ে নিজের গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আর অজান্তেই বন্ড ক্যামিলকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ক্যামিলের সাথে ওই কিলার এডমন্ডের কি কানেকশন থাকতে পারে এটাই জানার জন্য বন্ড সাথে সাথে একটা বাইক চুরি করে আর লুকিয়ে লুকিয়ে ক্যামিলের গাড়ির পিছু নিয়ে নেয়। অন্যদিকে ক্যামিল রাগে ফুঁসতে ফুঁসতে একটা সমুদ্র বন্দরে পৌঁছে যায়। এই পুরো এলাকাটা ডমিনিক গ্রিন নামের এক ভয়ঙ্কর লোকের ছিল। ডমিনিককে দেখতে শান্ত আর ভদ্র মনে হয়, কিন্তু তার চোখে এক অদ্ভুত পাগলামো ছিল। সে গ্রিন প্ল্যানেট নামের একটা NGO চালায় আর নিজেকে দুনিয়ার সামনে একজন পরিবেশের রক্ষক হিসেবে দাবি করে, কিন্তু নিজের NGOর আড়ালে সে সকল অবৈধ ব্যবসা করে। সে নিজেও মিস্টার হোয়াইটের ওই সিক্রেট অর্গানাইজেশনের এক বড় খুঁটি ছিল। ক্যামিল ডমিনিকের জন্যই কাজ করত, আর এডমন্ড নিজেও ডমিনিকেরই একজন জিওলজিস্ট ছিল। ক্যামিল এডমন্ডের কাছ থেকে ডমিনিকের জন্য কোনো ডকুমেন্টস আনতে গিয়েছিল, কিন্তু সে কি করে জানবে যে ডমিনিক এডমন্ডের হাত দিয়ে তাকে মারার ষড়যন্ত্র করেছে। ক্যামিল যখন রাগে ডমিনিককে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন মারতে চাও, তখন ডমিনিক তাকে কিছু দেখানোর জন্য বাইরে নিয়ে আসে। বাইরে একজন মেহমান তার সঙ্গে দেখা করতে আসে, আর সে ছিল জেনারেল মেড্রানো, বলিভিয়া দেশের এক অত্যন্ত নিষ্ঠুর আর নির্দয় মিলিটারি জেনারেল, যাকে তার নিজের দেশের সরকারই দেশ থেকে বের করে দিয়েছিল, কারণ সে বলিভিয়াতে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। কারণ ক্যামিল যখন ছোট ছিল তখন এই মেড্রানোই তার পুরো পরিবারকে নির্মমভাবে মেরে ফেলেছিল। ক্যামিলের চোখের সামনে সে তার মা আর বোনের ইজ্জত লুটে নেয়। ক্যামিল আজ পর্যন্ত এই ভয়ঙ্কর দৃশ্য ভুলতে পারেনি।
মেড্রানোকে শেষ করাই ক্যামিলের জীবনের একমাত্র লক্ষ্য ছিল, আর এই গোপন কথাটাই ডমিনিক জেনে যায়। মেড্রানো ডমিনিকের অনেক কাজের একজন লোক ছিল, তাই ক্যামিল যেন তাকে না মেরে ফেলে, তাই ডমিনিক ক্যামিলকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু এখন তার মাথায় অনেক কিছু ঘুরছে। সে মেড্রানোর সাথে কথা বলার জন্য তাকে একা একা নিয়ে আসে। ডমিনিক মেড্রানোকে বিশ্বাস করায় যে তাকে বলিভিয়ার ক্ষমতা দখল করতে সে সাহায্য করবে আর তাকে সেখানকার নতুন স্বৈরশাসক বানিয়ে দেবে। কিন্তু এর বদলে তার বলিভিয়ার মরুভূমির একটা বিশাল অংশ চায়। মেড্রানো জোরে হেসে ওঠে। সে ভেবেছিল যে ডমিনিক হয়তো ওই মরুভূমিতে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেল পাবার আশা করছে। সে ডমিনিককে বলে যে ওই অনুর্বর মরুভূমি কোনো কাজেরই নয়, ওখানে এক ফোঁটা তেলও নেই। কিন্তু তারপরেও ডমিনিকের মরুভূমির ওই অংশটা চায়। এই কথা শুনে মেড্রানো নির্দ্বিধায় এই ডিলে হ্যাঁ বলে দেয়। তো ডিল হয়ে যাবার পরে এখন ডমিনিক মেড্রানোকে খুশি করার জন্য ক্যামিলকে তার হাতে তুলে দেয়। মেড্রানোর চেহারায় একটা নোংরা হাসি ফুটে ওঠে। সে ক্যামিলকে নিয়ে নিজের বোটে করে বেরিয়ে যায়। ওদিকে দূরে দাঁড়িয়ে বন্ড এই সকল তামাশা দেখে ফেলে। সে বুঝতে পারে যে নির্দোষ ক্যামিল ওই জানোয়ারদের মাঝে ফেসে গেছে। বন্ড সাথে সাথে একটা মোটর বোট চুরি করে আর ফুল স্পিডে ক্যামিলকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। সে নিজের বোট সোজা মেড্রানোর বোটের সঙ্গে গিয়ে ধাক্কা লাগায়, আর ধাক্কা এতটাই জোরদার ছিল যে মেড্রানোর বোটে থাকা সবাই পড়ে যায়। মেড্রানোর গার্ডের হাত থেকে বন্দুক ছুটে ক্যামিলের কাছে এসে পড়ে। সুযোগ ভালো ছিল আর সামনে মেড্রানো পড়েছিল। ক্যামিল বন্দুকটা ওঠায় আর মেড্রানোকে সে শ্যুট করতে যায়, কিন্তু ঠিক তখনই বন্ড সেখানে এসে পড়ে আর ক্যামিলকে উঠিয়ে নিজের বোটে নিয়ে আসে। বন্ড ভেবে নিয়েছিল যে ক্যামিল হয়তো তার প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ দেবে, কিন্তু এর উল্টো ক্যামিল তার উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ বন্ড অজান্তে ক্যামিলকে মেড্রানোকে মারার ওই একটা সুযোগ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, যার অপেক্ষা সে বছরের পর বছর ধরে করে চলেছে। তো এই টানাটানির মাঝে ক্যামিলের মাথা শত্রুর বোটের সঙ্গে ধাক্কা খায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। তো যাই হোক, এখানে বন্ড কোনো রকমে শত্রুদের হাত থেকে বেঁচে অন্য একটা জাহাজে চলে আসে আর ক্যামিলকে সুরক্ষিত হাতে তুলে দিয়ে তার আসল শিকার ডমিনিক গ্রিনের পিছু নেয়। সেই সময় ডমিনিক তার আলিশান প্রাইভেট জেটে দুজন বিশেষ অতিথির সঙ্গে এক গোপন মিটিং করছিল। তারা দুজনেই ছিল আমেরিকার সিক্রেট সার্ভিস CIA এর বড় অফিসার, যাদের নাম ছিল গ্রেগ বিম আর ফেলিক্স লাইটার। ফেলিক্স সেই এজেন্ট ছিল যে কিনা আগের মিশনে ক্যাসিনো রয়্যালে লাশরিফকে তাসের খেলায় হারানোর জন্য বন্ডকে সাহায্য করেছিল। গ্রেগ ফেলিক্সের বস ছিল, যার সাথে ডমিনিক একটা ডিল করে। ডমিনিক গ্রেগকে বলে যে বলিভিয়া দেশে খুবই জলদি নতুন সরকার গঠন হতে যাচ্ছে। আমি চাই আমেরিকান সরকার এতে যেন কোনো নাক না গলায়। এর বদলে বলিভিয়ার মরুভূমি থেকে বের হওয়া সকল ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেল আমেরিকার হবে। আসলে ওই মরুভূমিতে এক ফোঁটা তেলও ছিল না। ডমিনিক শুধুমাত্র CIA-কে বোকা বানাচ্ছিল যাতে করে আমেরিকা তার আসল লক্ষ্যের মাঝে বাধা হয়ে না দাঁড়াতে পারে। ক্রুড অয়েল সবসময়ই আমেরিকানদের দুর্বলতা ছিল, আর তেলের নাম শুনতেই গ্রেগের চোখে লোভ চলে আসে। সে সাথে সাথে ওই ডিল পাক্কা করে ফেলে, আর সুযোগের ফায়দা নিয়ে ডমিনিক নিজের আরেকটা শর্ত তাদের সামনে রেখে দেয়। সে তাদেরকে জেমস বন্ডের ছবি দেখায় আর গ্রেগকে বলে যে একে যে কোনো মূল্যে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। গ্রেগের সাথে সাথে রাজি হয়ে যায়। তো এই পুরো কথাবার্তার সময় ফেলিক্স একেবারে চুপচাপ বসেছিল, কারণ সে জানতো যে এই ডিল পুরোপুরি একটা ভুল ডিল ছিল। কিন্তু সে নিজের বস গ্রেগের সামনে পুরোপুরি অসহায় ছিল। এই ডিলের পরে ডমিনিক তার পরে ষড়যন্ত্র করার জন্য অস্ট্রিয়ার ব্রেনগ্রেস শহরে পৌঁছে যায়। সেখানকার বিখ্যাত আর খুবই আলিশান অপেরা হাউসে টাস্কা নামের একটা নাটক চলছিল। কিন্তু ডমিনিক সেখানে নাটক দেখতে আসেনি, বরং তার সিক্রেট অর্গানাইজেশনের লোকেদের সঙ্গে মিটিং করতে এসেছে। দর্শকদের ভিড়ে ওই সংগঠনের মাঝে অনেক বড় আর ক্ষমতাবান সদস্যরা লুকিয়ে বসেছিল। তারা মাইক্রোফোন আর কানে লাগানো ছোট ইয়ারপিসের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা পুরো দুনিয়া থেকে সুরক্ষিত রয়েছে, কিন্তু তাদের বাপ জেমস বন্ড ছায়ার মতো তাদের পেছনে সেখানেও পৌঁছে গিয়েছিল। বন্ড তাদের এক সদস্যকে পিটিয়ে তার ইয়ারপিস আর মাইক্রোফোন জোগাড় করে ফেলে, আর এখন সে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা ওই অর্গানাইজেশনের লোকেদের কথা সব কিছু শুনতে পাচ্ছিল। সে জানতে পারে যে এই অর্গানাইজেশনের নাম হলো কোয়ান্টাম। বন্ড তাদের ভয়ঙ্কর পরিকল্পনা সব শুনতে পায়। তারা টিয়েরা প্রজেক্ট নামের কোনো একটা বিশাল মিশন সফল করার কথা বলছিল, আর বলিভিয়ার মরুভূমিতে তেলের লম্বা পাইপলাইন বসাতে চাচ্ছিল। তবে বন্ড এখনো বুঝতে পারছিল না যে কোয়ান্টামের আর কোন কোন সদস্য
সদস্য কোথায় কোথায় বসে রয়েছে। তখন বন্ড একটা দারুণ চাল চালে। সে সরাসরি তাদের মিটিংয়ে নাক গলিয়ে বলে যে আমি কি তোমাদের কোনো পরামর্শ দিতে পারি? আমার মনে হয় তোমাদের মতো বোকাদের মিটিং করার জন্য আরও ভালো আর সিক্রেট কোনো জায়গা খোঁজা উচিত, যাতে করে আমার মতো গোয়েন্দারা তোমাদের খুঁজে না পায়। বন্ড তাদের সিক্রেট মিটিংয়ের একেবারে দফা রফা করে দেয়, আর নিজেদের গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে দেখে কোয়ান্টামের সদস্যদের রীতিমতো দম আটকে আসে। প্রচণ্ড ভয়ে অনেক রাঘব বোয়াল নিজেদের সিট থেকে দ্রুত উঠে হলের বাইরে পালাতে শুরু করে, আর বন্ড এমনটাই চেয়েছিল। যখনই তারা বাইরে পালাতে শুরু করে, বন্ড লুকিয়ে নিজের ক্যামেরা ফোন দিয়ে ওই সকল গাদ্দারদের ছবি তুলে নেয় আর MI6কে পাঠিয়ে দেয়। MI6 চারজন লোককে চিনেও ফেলে। তাদের মধ্যে কেউ ছিল কোনো দেশের বিশাল বড় নেতা, তো কেউ ছিল বিশাল বড় বিজনেসম্যান। তাদের মুখোশ খুলে দিয়ে বন্ড এক বড় জয় ইতিমধ্যে হাসিল করে নিয়েছে। সে এবার অপেরা হাউস থেকে বাইরে বের হতে যাবে, কিন্তু ঠিক তখনই ডমিনিক আর তার গ্যাং তাকে দেখে ফেলে। ডমিনিক তার লোকেদের হুকুম দেয় বন্ডকে এক্ষুনি শেষ করে দেওয়ার। তখনই শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি। ডমিনিকের লোকেরা নির্দোষ মানুষদের তোয়াক্কা না করে বন্ডের উপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু বন্ডের ক্ষিপ্রতার কাছে তাদের বন্দুকও যেন হার মেনে যায়। বন্ড বেছে বেছে তাদের সবাইকে শেষ করে দেয়, কিন্তু ততক্ষণে ডমিনিক আর কোয়ান্টামের সকল সদস্য সেখান থেকে পালিয়ে যায়। অপেরায় হওয়া সেই গোলাগুলির খবর যখন লন্ডনে পৌঁছায়, তখন এমের ধৈর্য পুরোপুরি ভেঙে যায়। সরকারের চাপে পড়ে বন্ডকে বলে যে অপারেশন এখনই শেষ করে দাও, জলদি লন্ডনে ফিরে আসো। কিন্তু বন্ড কোয়ান্টামের ওই বড় প্ল্যান টিয়েরা প্রজেক্ট ফাঁস করে দেওয়ার খুবই কাছাকাছি ছিল। সে এমকে পরিষ্কার বলে দেয় যে আমি আমার কাজ শেষ না করে ফিরে আসছি না। বন্ডের এই কথায় বেশ রেগে যায়। সে বন্ডের সকল পাসপোর্ট, ক্রেডিট কার্ড আর MI6 থেকে তার পুরো পরিচয় বাতিল করে দেয়। বন্ডকে অফিসিয়ালি MI6 থেকে বের করে দেয়া হয়, কিন্তু তারপরেও বন্ড পিছু হাঁটে না। সে যে কোনো মূল্যে কোয়ান্টাম অর্গানাইজেশনের মুখোশ সবার সামনে খুলে দিতে চায়, যার জন্য তাকে এখন বলিভিয়াতে যেতে হবে। কিন্তু পাসপোর্ট আর টাকা ছাড়া এটা একেবারেই সম্ভব ছিল না। এমন সময় সাহায্যের জন্য বন্ডের শুধু একটা নামই মনে পড়ে, সেটা হচ্ছে রেনে ম্যাথিস। এই ম্যাথিস যে কিনা আগেরবার ক্যাসিনো রয়্যালের মিশনের সময় বন্ডের সাথে ছিল। ওই সময় চালাক লাশরিফ ম্যাথিসকে নিজের লোক বলে বন্ডের চোখে তাকে গাদ্দার প্রমাণ করে দিয়েছিল, যার কারণে MI6 ম্যাথিসকে খুবই বাজেভাবে টর্চারও করেছিল। কিন্তু পরবর্তীতে ম্যাথিস নির্দোষ প্রমাণিত হয়। ওই পুরনো ভুল বোঝাবুঝির কারণে ম্যাথিসের মনে বন্ডের জন্য অনেক ক্ষোভ ছিল, কিন্তু যখন বন্ড তাকে সকল সত্য কথা খুলে বলে, তখন ম্যাথিসও সকল রাগ অভিমান ভুলে যায়। সে এখন বন্ডকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, আর দুজনে মিলে নকল পাসপোর্টের ব্যবস্থাও করে ফেলে। তারা দুজন তখনই বলিভিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু ততক্ষণে CIA তাদের জাল বিছিয়ে ফেলেছিল। তারা ব্রিটিশ সরকারের সাথে একটা ডিল করে ফেলে যে যদি তারা বন্ডকে গ্রেফতার করে লন্ডনে ফিরে নিয়ে যেতে পারে, তাহলে বলিভিয়া থেকে পাওয়া ক্রুড অয়েল তারা ব্রিটিশ সরকারের সঙ্গে ভাগাভাগি করে নেবে। আর ক্রুড অয়েলের লোভে সকল দেশের সরকারগুলো ডমিনিকের জালে ফেসে যেতে থাকে। তো এখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার এর উপরে চাপ তৈরি করে যেন সে জলদি বন্ডকে লন্ডনে ফিরিয়ে নিয়ে আসে। ওদিকে বন্ড আর ম্যাথিস বলিভিয়াতে পৌঁছে গেছে। তারা ভাবে যে তারা এমকে বোকা বানিয়ে ফেলেছে, কিন্তু যখনই বন্ড আর ম্যাথিস এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়, তারা দেখতে পায় MI6 এর একজন এজেন্ট স্ট্রবেরি ফিল্ডস সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। ফিল্ডস বেশ কড়া মেজাজের একজন এজেন্ট ছিল। সে এর কাছ থেকে পরিষ্কার নির্দেশনা পেয়েছিল যেন সে যে কোনো মূল্যে বন্ডকে সাথে করে পরের ফ্লাইটে লন্ডনে ফিরে চলে যায়। কিন্তু লন্ডনের ফ্লাইট পরের দিন সকালে ছিল, এই জন্য ফিল্ডস বন্ড আর ম্যাথিসকে হোটেলে থাকার জন্য নিয়ে চলে যায়। কিন্তু বন্ড কোনোভাবেই লন্ডনে ফিরে যাবার পাত্র ছিল না। সে তার নিজের অদ্ভুত চার্ম দিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডসকে গলিয়ে ফেলে। হোটেলের রুমে তারা দুজন ভালোবাসার কিছু মুহূর্ত কাটায়। এরই মাঝে ম্যাথিস নিজের কাজ করছিল। সে নিজের সোর্সদের কাছ থেকে জানতে পারে যে ডমিনিক এখানে একটা বিশাল পার্টির আয়োজন করেছে, যেখানে এই দেশের বড় বড় লোকেরা যোগদান করবে। ম্যাথিস বন্ডের জন্য ওই পার্টির পাসের ব্যবস্থা করে ফেলে, আর ওই দিন সন্ধ্যায় বন্ড ফিল্ডসের সাথে ডমিনিকের পার্টিতে পৌঁছে যায়।
পার্টির দৃশ্য খুবই চমৎকার ছিল। ডমিনিক স্টেজে দাঁড়িয়ে সারা দুনিয়া থেকে আসা বড়লোকদের সামনে নিজেকে একজন সত্যিকারের পরিবেশ রক্ষক প্রমাণ করার নাটক করছিল। আসলে বলিভিয়া দেশ অনেক বছর থেকে পানির সংকটে ভুগ, আর এই সুযোগের ফায়দা নিয়ে ডমিনিক ওই বড়লোকদের কাছ থেকে তার গ্রিন প্ল্যানেট এনজিওর জন্য ফান্ড চাইতে থাকে। সে কথা দেয় যে সে বলিভিয়াকে সবুজ আর সতেজ গড়ে তুলবে আর পানির সমস্যা দূর করে ফেলবে। কিন্তু সত্যটা আসলে অন্য কিছু ছিল। ডমিনিক ওই টাকাগুলো তার অর্গানাইজেশন কোয়ান্টামের টিয়েরা প্রজেক্টে লাগাতে চেয়েছিল। এই কথা না জেনে বলিভিয়ার বড়লোকেরা ডমিনিককে ডোনেশন করতে শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই ওই পার্টিতে হঠাৎ করে ক্যামিল এসে হাজির হয়। সে সরাসরি ডমিনিকের কাছে এসে ভরা মজলিসে তাকে অপমান করতে শুরু করে। ক্যামিল এটাও বলতে শুরু করে যে বলিভিয়ার বেশিরভাগ জঙ্গল ডমিনিক নিজেই কাটিয়ে ফেলেছে। কিন্তু ডমিনিক সাথে সাথে কথা ঘুরিয়ে দেয়। সে নিজের ক্লায়েন্টসদেরকে বলে যে ক্যামিল একটু বেশি নেশা করে ফেলেছে আর তাকে একটা বেলকনির কাছে নিয়ে যাও। ডমিনিক ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল, কিন্তু সবার সামনে সে নিজের ভদ্রতার মুখোশ খুলতে পারছিল না। সে ক্যামিলের সাথে খুবই মিষ্টি করে কথা বলছিল, কিন্তু ক্যামিল ডমিনিককে হুমকি দিয়ে বলে যে তার জেনারেল মেড্রানোর ঠিকানা এক্ষুনি চাই, তা না হলে সে ডমিনিক আর তার অর্গানাইজেশনের সকল গোপন তথ্য ফাঁস করে দেবে। এই কথা শুনে ডমিনিকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ক্যামিলকে কথায় ভুলিয়ে ব্যালকনি থেকে নিচে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই বন্ড তাদের মাঝে চলে আসে আর ডমিনিকের নাকের নিচ থেকে ক্যামিলকে নিজের সাথে নিয়ে চলে যায়। বন্ড ক্যামিলের সঙ্গে একটা চুক্তি করে। সে বলে, যদি তুমি আমাকে ডমিনিকের টিয়েরা প্রজেক্ট দেখাতে নিয়ে যাও তাহলে এর বদলে আমি তোমার শত্রু মেড্রানোকে শেষ করতে তোমাকে সাহায্য করব। এই কথা শুনে ক্যামিল সাথে সাথে রাজি হয়ে যায়। বন্ড আর ক্যামিল নিজেদের এসইউভি গাড়িতে বসে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই দুজন পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। পুলিশের লোকেরা বন্ডকে গাড়ি থেকে বাইরে বের করে আর গাড়ির ডিকি খোলার হুকুম দেয়। আর বন্ড তাদের বোঝানোর চেষ্টা করে যে ডিকিতে আসলে কিছুই নেই। কিন্তু যখনই ডিকি খোলা হয় তার ভেতরে দৃশ্য দেখে বন্ডের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আসলে ডিকির ভেতরে ম্যাথিসের লাশ পড়েছিল। এটা দেখে বন্ড খুবই ইমোশনাল হয়ে যায়। আসলে এটা ওই পুলিশের লোকেদেরই বন্ডকে ফাঁসানোর একটা চাল ছিল। তারা আসলে ডমিনিকের কেনা গুন্ডা ছিল। তারা বন্ডকে লাশটা বাইরে বের করতে বলে, আর বন্ড যখন লাশটা বাইরে বের করে ঠিক তখনই ওই পুলিশের লোকেরা বুঝতে পারে যে ম্যাথিস এখনও বেঁচে আছে। ম্যাথিস বন্ডকে যেন সব সত্যি না বলে দেয়, এই ভয়ে পুলিশেরাই ম্যাথিসকে গুলি করে দেয়। বন্ডের রাগ চরম মাত্রায় পৌঁছে যায়। সে তার স্পিড দেখিয়ে একজন পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় আর ওই দুজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে সেখানে মেরে ফেলে। বন্ড ম্যাথিসের মৃত্যুর জন্য প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু এখন আসলে শোক পালন করার কোনো সময় ছিল না। সে ম্যাথিসের লাশটা ওখানে ফেলে রেখে নিজের মিশনে বেরিয়ে পড়ে। আর এখন পরদিন সকাল হতে হতে বন্ড আর ক্যামিল বলিভিয়ার একটা মরুভূমি এলাকাতে পৌঁছে যায়, যেখানে একটা প্রাইভেট এয়ারপোর্ট ছিল। আর সেখান থেকে তারা নিজেদের এসইউভির বদলে একটা পুরনো প্রোপেলার প্লেন ভাড়া করে। তারা দুজন আকাশে উড়তে উড়তে ওই বিশাল আর অনুর্বর মরুভূমির উপরে এসে পৌঁছে যায়, যেটা ডমিনিক মেড্রানোর কাছ থেকে ডিলে চেয়েছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল যে ওই অনুর্বর জমিতে বড় বড় ফাটল ছাড়া আসলে আর কিছুই ছিল না। ক্যামিল শুধু এই জায়গাটার ব্যাপারেই জানতো, কিন্তু টিয়েরা প্রজেক্ট কী জিনিস সে এটাও জানতো না। তো এখন তারা দুজন সেখান থেকে ফিরে আসতেই যাচ্ছিল, কিন্তু তখনই বাতাসে একটা মিলিটারি ফাইটার প্লেন আর একটা ওয়ার হেলিকপ্টার হঠাৎ করেই তাদের উপরে হামলা করে দেয়। আকাশে এক ভয়ঙ্কর ডগ ফাইট শুরু হয়ে যায়। ভারী মেশিনগান থেকে বের হওয়া গুলি বন্ডের পুরনো প্লেনকে ঝাঁঝরা করে দিতে শুরু করে। বন্ড কোনো রকম একটা প্লেনের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে সেটাকে পাহাড়ে ক্র্যাশ করিয়ে দেয়, কিন্তু হেলিকপ্টার এখনও তাদের উপরে গুলি বর্ষণ করেই যাচ্ছিল। এত বিপদও যেন যথেষ্ট ছিল না, কারণ পরের মুহূর্তেই বন্ডের প্লেনের তেলও শেষ হতে শুরু করে। তাদের কাছে শুধুমাত্র একটা প্যারাশুট ছিল। বন্ড ক্যামিলকে প্যারাশুট দিয়ে দেয় আর তার সাথে সাথে জ্বলতে থাকা এই প্লেন থেকে নিচে লাফিয়ে পড়ে। তো দুজন এখন বাতাসে ডিগবাজি খেতে খেতে মরুভূমির ঠিক মাঝখানে থাকা একটা গভীর ফাটলের ভেতরে গিয়ে পড়ে। ওই বিশাল ফাটলের ভেতরে তাদের সামনে এমন এক সত্যি চলে আসে যেটা ডমিনিকের টিয়েরা প্রজেক্টের সকল গোমর ফাঁস করে দেয়। ওই গুহার ভেতরে পানি দিয়ে ভরা একটা বিশাল বড় বাঁধ অর্থাৎ ড্যাম ছিল। আসলে বলিভিয়া দেশের পানির অভাব হওয়াটা প্রাকৃতিক ছিল না, বরং ডমিনিক নিজেই এই দেশের সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ নদীর উপরে কবজা করে নিয়েছিল। সে এখানে ড্যাম বানিয়ে নদীর পানি আটকে দিয়েছিল, আর এখন সে দেশবাসীকে এই পানি কয়েক গুণ বেশি দামে বিক্রি করে প্রচুর টাকা কামাতে চায়।
সেখানে একটা নয় বরং অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ড্যাম ছিল। তো যাই হোক, এখন বন্ড আর ক্যামিল সেখান থেকে ফিরে আসে আর তারা দেখতে পায় যে মানুষ এক ফোঁটা পানির জন্য কেমনভাবে হাহাকার করছে। এটা দেখে তাদের মন গলে যায়। বন্ড মনে মনে প্রতিজ্ঞা করে যে সে যে কোনো মূল্যে দেশবাসীকে তাদের ন্যায্য পানি ফেরত এনে দেবে। বন্ড আর ক্যামিল কোনো রকমে ওই মরুভূমি থেকে বের হয়ে ফিরে শহরে নিজেদের হোটেলে চলে আসে, ওই হোটেলে যেখানে বন্ড ফিল্ডসের সঙ্গে দেখা করেছিল। যখনই বন্ড নিজের রুমের দরজা খোলে তখনই ভেতরের দৃশ্য দেখে তার পা থমকে যায়, কারণ এই রুমে আগে থেকে এম উপস্থিত ছিল। তার চেহারায় এক গভীর দুঃখ আর রাগ ছিল। তখনই বন্ডের নজর বিছানার উপরে গিয়ে পড়ে আর এক ভয়ঙ্কর দৃশ্য তাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়, কারণ এই বিছানায় ফিল্ডসের লাশ পড়েছিল। ডমিনিক বন্ডের কাছ থেকে বদলা নেবার জন্য ফিল্ডসকে নির্মমভাবে খুন করে দিয়েছিল। তার পুরো লাশকে ক্রুড অয়েল দিয়ে গোসল করিয়ে দেওয়া হয়েছিল, এমনকি ফিল্ডসের মুখ থেকে কালো তেল বাইরে বের হচ্ছিল। এটা পরিষ্কার ছিল যে ওই শয়তান ডমিনিক ফিল্ডসকে ততক্ষণ পর্যন্ত ক্রুড অয়েল খাইয়ে দিয়েছিল যতক্ষণ না সে মারা যায়। এই খুন কোয়ান্টামের তরফ থেকে বন্ডের জন্য একটা সরাসরি ওয়ার্নিং ছিল, কিন্তু বন্ড এটা দেখেও ভয় পায় না, বরং বদলার আগুনে জ্বলতে শুরু করে। তবে এই সময় এম তাকে গ্রেফতার করে ফেলে। যখন এজেন্টরা বন্ডকে ধরে নিয়ে যাচ্ছিল তখনই বন্ড লিফটের ভেতরে তাদের উপরে হামলা করে দেয় আর এজেন্টদেরকে পিটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে সে ক্যামিলকে তার গাড়ির সঙ্গেই পেয়ে যায়, যেটাতে চড়ে তারা হোটেল থেকে পালিয়ে চলে যায়। বন্ড এখন ডমিনিককে খুঁজছিল আর তার কাছে পর্যন্ত পৌঁছাতে হলে তাকে শুধুমাত্র একজন লোকই সাহায্য করতে পারে, সেটা হচ্ছে আমেরিকার সিক্রেট সার্ভিস CIA এর এজেন্ট ফেলিক্স। ফেলিক্স নিজেও ডমিনিকের উদ্দেশ্যকে ব্যর্থ করতে চায়, কিন্তু CIA তার হাত বেঁধে দিয়েছিল, তাই সে বন্ডকে এ যাত্রায় সাহায্য করে। ওই সময় সে বলিভিয়াতেই ছিল। সে বন্ডকে বলে যে বলিভিয়ার মরুভূমিতে একটা লুকানো হোটেল রয়েছে, যেখানে ডমিনিক মেড্রানোকে টাকা দিতে চলেছে, যাতে করে ওই টাকা দিয়ে সে অস্ত্র কিনতে পারে আর বলিভিয়ার উপরে হামলা করে সেখানকার স্বৈরশাসক হয়ে যেতে পারে। বন্ড এক মুহূর্ত দেরি না করে ক্যামিলের সঙ্গে সোজা বলিভিয়ার ওই জ্বলতে থাকা অনুর্বর মরুভূমির দিকে রওনা দিয়ে দেয়। ওদিকে ডমিনিক মরুভূমির ঠিক মাঝখানে থাকা নিজের ওই গোপন আর আলিশান হোটেলে মেড্রানোর সাথে সকল ডিল করতে পৌঁছে গেছে। টেবিলে টাকা দিয়ে ভরা একটা সুটকেস রাখা ছিল আর মেড্রানোর সামনে একটা কন্ট্রাক্ট লেখা ছিল যে বলিভিয়ার ওই মরুভূমি এখন ডমিনিকের সম্পত্তি হতে চলেছে। মেড্রানো এক মুহূর্ত না ভেবে ওই কন্ট্রাক্টে সাইন করে দেয়, কিন্তু তখনই ডমিনিক তার সামনে দ্বিতীয় আরেকটা কন্ট্রাক্ট রেখে দেয়। মেড্রানো যখন ওই কন্ট্রাক্টটা পড়ে তখন তার চেহারার রং উড়ে যায়। আসলে ওই কাগজে পরিষ্কারভাবে লেখা ছিল যে মেড্রানোর স্বৈরশাসক হবার পরে পুরো বলিভিয়াকে পানি সাপ্লাই করার অধিকার শুধুমাত্র ডমিনিকের কাছে রাখতে হবে। সে নিজের ইচ্ছে মতো যে কোনো দামে পানি বিক্রি করতে পারবে। মেড্রানো বুঝতে পারে যে ডমিনিক আসলে তাকে পুরোপুরি নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে, কারণ পানির উপরে কবজা করে ডমিনিক দেশের সরকারকে নিজের হাতের মুঠোয় করতে পারবে। সে মেড্রানোকে দাবার গুটির মতো ব্যবহার করতে চলেছিল। মেড্রানো এই ব্যাপারটা জানতো, কিন্তু বলিভিয়ার ক্ষমতার লোভে সে ডমিনিকের সকল দাবি মেনে নেয়। তো এখন ডিল পুরো হতেই ডমিনিক মেড্রানোকে টাকা দিয়ে ভরা সুটকেসটা দিয়ে দেয় আর সেই সাথে তাকে আরেকটা উপহার দেয়। ওই হোটেলের ওয়েট্রেস, যার উপরে মেড্রানোর নোংরা নজর ছিল। মেড্রানো ওয়েট্রেসকে একটা রুমে নিয়ে যায় আর তার সঙ্গে জবরদস্তি করতে শুরু করে দেয়। ডমিনিক আর মেড্রানো এখন থেকে নিজেদের জয়ের আনন্দ উদযাপন করতে শুরু করে, কিন্তু এই শয়তানেরা এটা জানতো না যে মৃত্যু তাদের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, কারণ বন্ড আর ক্যামিল লুকিয়ে লুকিয়ে আলিশান ওই হোটেলে ঢুকে পড়েছিল। ক্যামিলের চোখে শুধুমাত্র নিজের পরিবারের মৃত্যুর বদলা নেবার এক ভয়ঙ্কর আগুন ছিল। সে লুকাতে লুকাতে সোজা মেড্রানোকে শেষ করার জন্য তার রুমের দিকে চলে আসে। অন্যদিকে বন্ড ডমিনিক আর তার অস্ত্রে সজ্জিত বিপজ্জনক সকল বডিগার্ডদের নিজের নিশানা বানায়। বন্ড কোনো ছায়ার মতো ডমিনিকের গার্ডদের উপরে নিখুঁত হামলা করে দেয়। তো এখন হোটেলের ভেতরটা গুলির আওয়াজে একেবারে কেঁপে ওঠে। ডমিনিক নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকানোর চেষ্টা শুরু করে আর ওই মুহূর্তে হঠাৎ করে ওই পুরো হোটেলে একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরণ শুরু হয়ে যায়। আসলে ওই পুরো আলিশান হোটেলকে বিদ্যুৎ দেবার জন্য অন্য জায়গায় হাইড্রোজেন ফুয়েল সেল লাগানো ছিল, যেগুলো কোনো এক বোমার চেয়ে কম ছিল না। গোলাগুলির মাঝে একটা ফুয়েল সেলে আগুন ধরে যায়, যার কারণে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর সেটার কবলে পড়ে অন্য সেলগুলো বিস্ফোরিত হয়ে ফাটতে শুরু করে। দেখতে দেখতে এই পুরো আলিশান হোটেলে আগুনের এক ভয়ঙ্কর বন্যা চলে আসে।
ওদিকে ক্যামিল মেড্রানোর গার্ডদেরকে মেরে তার রুমের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু মেড্রানো এটা আগে থেকেই টের পেয়ে গিয়েছিল। সে হঠাৎ করে ক্যামিলের উপরে হামলা করে দেয়। দুজনের মাঝে খুবই হিংস্র, রক্তাক্ত আর ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে বন্ড নিজেও ডমিনিকের লোকেদেরকে মেরে তার কাছে পৌঁছে যায়। ডমিনিকের হাতে একটা ভারী কুঠার ছিল, যেটা দিয়ে সে বন্ডের উপরে প্রাণঘাতী হামলা করছিল। কিন্তু জেমস বন্ডকে মারা এতটাও সহজ ছিল না। এত বিস্ফোরণ আর আগুনের শিখার মাঝেও তার মন একেবারেই শান্ত ছিল। ডমিনিক যখনই তার উপরে পরবর্তী আঘাত করে, বন্ড তখনই আস্তে করে সাইডে সরে যায় আর কুড়ালটা সোজা ডমিনিকের পায়ে গেঁথে যায়। বন্ড ডমিনিককে কাবু করে ফেলে, আর অন্যদিকে ক্যামিল নিজের ক্ষিপ্রতা দেখিয়ে মেড্রানোকে এক যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে দেয়। কিন্তু ওই রুমে চারিদিকে আগুন লেগে গিয়েছিল, আর ক্যামিল আগুনের শিখার মাঝে খুবই বাজেভাবে ফেঁসে গিয়েছিল। বন্ড প্রচণ্ড দ্বিধায় পড়ে যায়। যদি সে ক্যামিলকে বাঁচাতে যায় তাহলে ডমিনিক হাত ফসকে বেরিয়ে যাবে। তার হাতে সময় কম ছিল, তাই বন্ড ওই মুহূর্তে নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়। সে ক্যামিলকে বাঁচাতে বেরিয়ে পড়ে, আর আগুনের শিখার মাঝখান দিয়ে গিয়ে বন্ড ক্যামিলকে শেষ পর্যন্ত বাঁচিয়ে নেয়। কিন্তু সেখান থেকে সে কোনোভাবেই বের হবার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তাই তারা নিজেদের মৃত্যু পরিষ্কার যেন তাদের সামনে দেখতে পায়। কিন্তু তখনই বন্ড সামনের দেয়ালে লাগানো হাইড্রোজেন ফুয়েল সেল দেখতে পায়। সে সাথে সাথে নিজের বন্দুক বের করে আর ওই সেলের উপরে ফায়ার করে দেয়, আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যার ফলে দেয়ালের এক বড় অংশ উড়ে যায়। ছাদ ভেঙে পড়ে, আর পুরো হোটেলটা ধ্বংস হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে বন্ড ক্যামিলকে নিয়ে ওই ভাঙা দেয়ালের রাস্তা দিয়ে বাইরে মরুভূমির বালির উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনেই একেবারে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তারা দেখতে পায় যে ডমিনিক খুঁড়িয়ে খুঁড়িয়ে উত্তপ্ত মরুভূমির ভেতর দিয়ে হেঁটে পালানোর চেষ্টা করছে। সে বন্ডের নিশানায় ছিল, কিন্তু বন্ড তাকে এত সহজ মৃত্যু দিতে চায় না। সে প্রথমে ডমিনিককে জ্যান্ত ছেড়ে দেবার লোভ দেখিয়ে তার কাছ থেকে কোয়ান্টাম অর্গানাইজেশনের ব্যাপারে সকল গোপন তথ্য বের করে নেয়, আর তারপর নিজের গাড়িতে করে তাকে মরুভূমির একেবারে মাঝখানে নিয়ে আসে। বন্ড ডমিনিককে ফিল্ডসের মৃত্যুর কষ্ট অনুভব করতে চায়। সে নিজের গাড়ির ডিকি থেকে ইঞ্জিন অয়েলের একটা ডিব্বা বের করে, আর সেটা ডমিনিকের পায়ের কাছে ছুঁড়ে মেরে বলে যে তুমি আমার লোককে এটাই খাইয়ে মেরেছিলে, তাই না? তো এখন যখন তোমার তৃষ্ণা পাবে তখন তুমি এটাই খাবে। এই কথা বলে বন্ড ডমিনিককে উত্তপ্ত মরুভূমির মাঝখানে ক্ষুধা, তৃষ্ণা আর ছটফট করে মরার জন্য একা ছেড়ে দিয়ে চলে আসে। মরুভূমির ওই নরক থেকে জ্যান্ত বাইরে আসার পরে একটা নির্জন রেলওয়ে স্টেশনে বন্ড আর ক্যামিলের আলাদা হবার সময় এখন চলে এসেছিল। দুজনে মিলে তাদের নিজেদের বদলা পুরো করে নেয়। ক্যামিল ভেজা চোখে বন্ডের দিকে তাকায় আর সামনে এগিয়ে তাকে প্রচণ্ড ভালোবাসায় একটা চুমু দেয়, আর এভাবেই দুজনের রাস্তা চিরকালের জন্য আলাদা হয়ে যায়। ক্যামিল বলিভিয়ার মানুষদের তাদের পানি আর তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য বেরিয়ে পড়ে, আর বন্ড বেরিয়ে যায় তার পুরনো আর গভীর ক্ষতের হিসাব মেলাতে। এখান থেকে গল্প রাশিয়ার বরফে ঢাকা ঠান্ডা উপত্যকার দিকে মোড় নেয়, যেখানে একজন লোক তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের বাড়ির দিকে এগোচ্ছিল। এই লোকটা আর কেউ নয় বরং ভেসপারের ধোঁকাবাজ বয়ফ্রেন্ড ইউসেফ ছিল। আগের পার্টে ভেসপার এই ইউসেফের প্রাণ বাঁচানোর জন্য MI6 সঙ্গে গাদ্দারি করে আর নিজের প্রাণ কুরবান করে দেয়। ভেসপার ভাবত যে ইউসেফ কোয়ান্টামের কবজায় রয়েছে, কিন্তু সত্যটা ছিল অন্য কিছু। ইউসেফ নিজে কোয়ান্টাম অর্গানাইজেশনের এক ধড়িবাজ গুটি ছিল। তার কাজ এটাই ছিল আলাদা আলাদা দেশের ইন্টেলিজেন্স টিমে কাজ করা আর নারী এজেন্টসদের নিজের মিথ্যে ভালোবাসার জালে ফাঁসানো, আর তারপর তাদেরকে দিয়ে নিজের কাজ হাসিল করে নেয়া। ইউসেফ যখন ওই রাতে নিজের নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের বাড়িতে পৌঁছায়, তখনই দরজা খুলতেই তার পায়ের তলা থেকে রীতিমতো মাটি সরে যায়, কারণ অন্ধকার রুমের ভেতরে বন্ড হাতে বন্দুক নিয়ে মৃত্যু হয়ে তার জন্য অপেক্ষা করছিল। বন্ড ইউসেফের ব্যাপারে ডমিনিকের কাছ থেকে জানতে পেরেছিল। বন্ড যে ভেসপারকে সত্যি ভালোবেসেছিল সে আজও তার মৃত্যুকে ভুলতে পারেনি। সে ইউসেফের কাছ থেকে ভেসপারের মৃত্যুর বদলা নেবার জন্য ছটফট করছিল। বন্ড ইউসেফের গার্লফ্রেন্ডকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়, আর এখন বন্ডের আঙ্গুল ট্রিগারের উপরে ছিল, আর তারপর সে গভীর শ্বাস নেয় আর নিজেকে আটকে দেয়। সে বুঝতে পারে যে এলোপাথারিভাবে খুন করলে সে কখনোই শান্তি পাবে না। বন্ড এই জন্য নিজের বন্দুক নামিয়ে দেয় আর ইউসেফকে জ্যান্ত ছেড়ে দিয়ে MI6 হাতে তুলে দেয়, যাতে করে তার কাছ থেকে কোয়ান্টামের বাকি গোপন তথ্য বের করা যায়। তো এখন বন্ড অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের হয়ে দেখে যে বাইরে এম তার জন্য অপেক্ষা করছিল।
এম নিজের এজেন্ট জেমস বন্ডের উপরে আবারও গর্ববোধ করতে শুরু করে। এম বন্ডকে বলে যে ডমিনিক মরুভূমির মাঝখানে মরা অবস্থায় পাওয়া গেছে, ওর পেটের ভেতরে আমরা ইঞ্জিন অয়েল পেয়েছি। এটা শুনে বন্ডের চেহারায় একটা হালকা হাসি ফুটে ওঠে। এম তাকে বলে যে এখন তোমার কাজে ফিরে আসা উচিত। বন্ড তার ওই ঠান্ডা মেজাজে জবাব দেয় যে আমি কাজ ছেড়েই বা কবে দিয়েছিলাম। বন্ড ভেসপারের স্মৃতিকে চিরকালের জন্য পেছনে ফেলে আরও একবার নিজের মিশনে বেরিয়ে পড়ে, আর এরই সাথে সাথে চমৎকার এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি জেমস বন্ডের আগের মুভিটার মতো এটাও আপনাদের অনেক ভালো লেগেছে। আর তাছাড়াও জেমস বন্ডের মুভিগুলো আমার কাছে ভালো লাগে, তার একটাই কারণ হচ্ছে এর স্টোরিগুলো অনেকটা গ্রাউন্ডেড থাকে। মানে মিশন ইম্পসিবলে যেমন একদম হাইটেক সব অস্ত্র, সব হাইটেক প্রযুক্তি দেখানো হয়, মানে যেই স্টান্টস বা যেই দৃশ্যগুলো দেখানো হয় সেগুলো সবই অবাস্তব, মানে ঠিক রিলেট করতে পারি না যে গোয়েন্দারা আসলে এমন হতে পারে কি না। কিন্তু জেমস বন্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোই আলাদা। জেমস বন্ড একেবারে রিয়েল সব মিশন করে যেগুলো বাস্তব দুনিয়াতেও হয়ে থাকে। তো আশা করি আপনাদের এটাও ভালো লেগেছে। বাকিটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।